আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি এই বৈশ্বিক মহামারী করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সকলেই স্ব স্থানে ভালো আছো। আমিও ভালো আছি। আশা করি তোমরা বাংলাদেশ সংসদ টেলিভিশনে যে অনলাইন ক্লাসগুলো হয় সেগুলো দেখো। তারই ধারাবাহিকতায় আমাদের শহীদ আবুল হোসেন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসগুলো তোমরা দেখবে। আশা করি উপকৃত হবে। আজ আমি এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, শহীদ আবুল হোসেন উচ্চ বিদ্যালয়, খরারচর, রয়্যাল ধামরাই, ঢাকা। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় ব্যবসায়িক লেনদেন নিয়ে আলোচনা করব। তবে আমি আজ একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে তোমাদেরকে দেখাবো। আজকের শিক্ষণফল লক্ষ্য করো, এখানে দেওয়া আছে শিক্ষণফল ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় করতে পারবে। লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করতে পারবে। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাতে পারবে। তো আমি এখন একটি উদ্দীপক তোমাদের দেখাচ্ছি। রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান। 2017 সালের ডিসেম্বর মাসে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। ডিসেম্বর 1, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। 3 ডিসেম্বর 3, ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ডিসেম্বর 5 তারিখে ধারে পণ্য ক্রয় করা হলো 25,000 টাকা। ডিসেম্বর 7 তারিখে নগদে পণ্য বিক্রয় করা হলো 45,000 টাকা। ডিসেম্বর 10 মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। ডিসেম্বর 15 তারিখ 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। ডিসেম্বর 20 তারিখে পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে ক, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয় করো। খ, ঘটনা সমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। গ, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। এই হচ্ছে 3টি প্রশ্ন। আমি এই 3টি প্রশ্ন তোমাদের সমাধান করে দেখাচ্ছি। তোমরা দেখো মনোযোগ সহকারে এই সমাধানটা দেখো। আমি সমাধান করে দেখাচ্ছি তোমাদের। তোমরা এখন খাতা কলম নিয়ে বসো। আমি এই অঙ্কটা সমাধান করছি, তোমরা মনোযোগ সহকারে দেখো এবং খাতায় লিখে নাও। ক, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয়। তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। ডিসেম্বরের 2017 সাল, ডিসেম্বর 10, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে
40,000 টাকা। ডিসেম্বর 15 তারিখ 45,000 টাকার ফরমাইশ প্রদান। ফরমাইশ প্রদান 45,000 টাকা। টোটাল মোট যোগ করলে আমার হবে 5, 8, 4, 85,000 টাকা। হ্যাঁ, আমাদের ক নম্বরের উত্তর হবে 85,000 টাকা। ক নম্বর উত্তর শেষ, সবাই খাতায় তুলে নাও। এবার আমি খ নম্বর প্রশ্নের উত্তর করে তোমাদের দেখাচ্ছি, সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি। নাম্বার খ, সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করা হলো। তারিখ, লেনদেন, কিনা, কারণ, সমীকরণ পদ্ধতি। তো আমাদের প্রথমেই 2017 সালের ডিসেম্বর মাসের 1 তারিখে লেনদেন হয়েছে। 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এটি একটি লেনদেন। যেহেতু এখানে A = L + E, হিসাব সমীকরণের উপাদান সমূহের পরিবর্তন হয়েছে। এবং এর দুটি পক্ষ আছে। ডিসেম্বরের 3, এটিও একটি লেনদেন, কারণ ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। এরও দুটি পক্ষ আছে। লেনদেন, যেহেতু এখানে A = L + E, হিসাব সমীকরণের উপাদানসমূহের পরিবর্তন হয়েছে এবং এর দুটি পক্ষ আছে।
এরপর 5 ধারে পণ্য ক্রয়। হ্যাঁ, ধারে পণ্য ক্রয় এটাও একটি লেনদেন, কারণ এর দুটি পক্ষ আছে। লেনদেন সব কারণগুলো প্রায় যেগুলো লেনদেন হয়েছে একই রকম হবে, এই জন্য আমরা ডট ডট দিয়ে দিচ্ছি, একই রকম হবে। ডিসেম্বর 7 নগদে পণ্য বিক্রয়, এটি একটি লেনদেন। লেনদেন কারণ একই রকম লিখতে হবে। ডিসেম্বর 10 তারিখ লেনদেন নয়। লেনদেন নয়, এই কারণটা একটু ভিন্ন ধরনের হবে। এটা যেহেতু লিখে দিচ্ছি আমি, যেহেতু এখানে এ সমান সমান এল প্লাস ই হিসাব সমীকরণের উপাদান সমূহের পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়নি, যার কারণে এটি লেনদেন নয়। তো আমরা উপর থেকে যেগুলো মুছে ফেলি, দেখো মুছে ফেলি, বাকিগুলো আমি লিখছি। দেখো এখানে দশ 15 তারিখ, ডিসেম্বর 15 তারিখ ফরমাইশ প্রদান। ফরমাইশ প্রদান এটিও লেনদেন নয়, যেহেতু এখানে এ সমান সমান এল প্লাস ই হিসাব সমীকরণের উপাদান সমূহের পরিবর্তন হয়নি। ডিসেম্বর 20 পাওনাদারকে পরিশোধ, এটি কিন্তু লেনদেন হয়েছে। লেনদেন কারণ যেহেতু এখানে এ সমান সমান এল প্লাস ই হিসাব সমীকরণের উপাদান সমূহের পরিবর্তন হয়েছে, এবং এর দুটি পক্ষ আছে। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন সমাধান শেষ। এখানে আমি সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা সহ লিখে দিলাম, তোমরা খাতায় তুলে নাও। এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো
নম্বরে হিসাব, আগে হেডলাইনটা আমরা লিখে নিচ্ছি। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখানো হলো। আমরা এখানে একটা ঘর কাটবো। দেখো এখানে তারিখের ঘর, এরপর সম্পদ, সম্পদের সাইডে আবার আমাকে কয়েক ধরনের সম্পদ লিখতে হবে বিধায় কয়েকটা ঘর কাটতে হবে। নগদ, ব্যাংক, দেনাদার, আসবাবপত্র, 4টে ঘর কাটতে পারি। কোনো ঘরে আসতেও পারে, নাও আসতে পারে, তবে 4টে ঘর রাখা ভালো। কারণ আসলে তোমরা প্রতিটা ঘরে আসলে প্রতিটা ঘরের যোগফল আমাদের নামাতে হবে। এই জন্য আমরা ঘরগুলো কাটলাম। কোনো ঘরে না আসলেও সমস্যা নেই। দায়ের সাইডে 3টে ঘর। দেখো তোমরা এখানে পাওনাদার, ঋণ, মূলধন। এখানে লিখতে হবে তারিখ এ সমান সমান এল প্লাস ই, অর্থাৎ এটি হিসাব সমীকরণ। এ হচ্ছে সম্পদ আর এল প্লাস ই হচ্ছে মালিকানা সত্ত্ব, দায় এবং মালিকানা সত্ত্ব। এই দুইটা মোট সম্পত্তির সমান সমান আমার মোট দায় ও মালিকানা সত্ত্ব সমান হবে, তবে আমার অঙ্কটা হবে। সমান যদি না হয় তাহলে অঙ্কটা হবে না। দেখো তোমরা এখানে 1 তারিখে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে নগদ 5 লক্ষ টাকা ব্যবসায় বাড়লো এবং পাশাপাশি মূলধনও তার বাড়লো। তো ডিসেম্বর মাসের 1 তারিখে এখানে আমরা লিখে নিচ্ছি নগদ, আসবাবপত্র, বা প্রথমে আমরা এখানে ব্যাংক দিতে পারি, ব্যাংক, সম্পদ। এখানে দেনাদার লিখতে পারি, দেনাদার। এখানে আসবাবপত্র লিখতে পারি, আসবাবপত্র। টোটাল সম্পদের সাইডে আমরা এই সম্পদগুলো লিখে রাখতে পারি। দায়ের সাইডে পাওনাদার, ঋণ, মূলধন, এই 3টা আমরা লিখলাম। নগদের ঘরে 5 লক্ষ টাকা আমার বৃদ্ধি পাবে, 5 লক্ষ, পাশাপাশি মূলধন আমার 5 লক্ষ টাকা বাড়বে। ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ব্যাংকে টাকা জমা হওয়ার পরে ব্যাংকে বৃদ্ধি পাবে, পাশাপাশি নগদান ব্যবসা থেকে কমে যাবে। তো ডিসেম্বরের এটা হচ্ছে 1 তারিখ, আর ডিসেম্বরের 3 তারিখে আমরা ব্যাংকে যোগ হবে 50,000 টাকা প্লাস, মানে প্লাস করে দিচ্ছি এখানে, যদি না বুঝো প্লাস করে দিচ্ছি। দেখো, আর এখানে নগদের ঘরের থেকে 50,000 টাকা মাইনাস হবে, অর্থাৎ বিয়োগ হবে। তারপরে ধারে পণ্য ক্রয়। হ্যাঁ, ধারে পণ্য ক্রয় হচ্ছে এখানেও দুটি পক্ষকেই প্রভাবিত করবে। 5 তারিখে ক্রয়ের ফলে ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় বৃদ্ধি পেলে আমার মালিকানা সত্ত্ব কমে যাবে। এখানে মালিকানা সত্ত্বের ঘরের থেকে মূলধন থেকে 25,000 টাকা বিয়োগ হবে, 25,000 টাকা বিয়োগ হবে। পাশাপাশি পাওনাদার বেড়ে যাবে। এখানে পাওনাদার বেড়ে যাবে 25,000 টাকা। নগদে পণ্য বিক্রয় 7 তারিখে নগদে বিক্রয় করার ফলে নগদান বৃদ্ধি পায় এবং পাশাপাশি
আয় পাবে। নগদানের ঘরে আমার প্লাস হবে, যোগ হবে 45,000 টাকা, পাশাপাশি মূলধনের যোগ হবে 45,000 টাকা প্লাস, এখানে প্লাস। আর এখানে যেটা লেনদেন নয় সেটা আমরা এখানে এটা এটা আসবে না। এখানে 20 তারিখ, ডিসেম্বরের 20 তারিখ লেনদেন হয়েছে, সেটা হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। তাহলে এই পাওনাদার হিসাব ডেবিট, অর্থাৎ ডেবিট হলেই পাওনাদার হ্রাস পাবে, মাইনাস 10,000 টাকা। আর পাশাপাশি নগদান কমে যাবে 10,000 টাকা, মাইনাস। আমরা এখন যোগ করে দেখি টোটাল সম্পদের সাইড, টোটাল ব্যয়ের সাইড। $5,45,000 $5,45,000 মাইনাস 60,000, $4,85,000। প্লাস 50,000, আর যেটা আসে নাই রাখবেন এখানে কত, 15,000, এখানে 5,45,000 থেকে 25 ভাগ, 5,45,000 মাইনাস 25, 5,20,000। টোটাল আমাদের এখানে 5,35,000, এখানেও 5,35,000, অর্থাৎ আমার মোট সম্পদের সমান মোট দায় ও মালিকানা সত্ত্ব সমান হয়েছে। এটাই হচ্ছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব তোমাদেরকে দেখালাম। তোমরা খাতায় লিখে নাও। আমি এবার একটি তোমার বাড়ির কাজ দিচ্ছি। তোমাদের দ্বিতীয় অধ্যায়ে পৃষ্ঠা নম্বর আমি 21 নম্বর পৃষ্ঠা 2 নম্বর অঙ্কটা তোমরা বাড়ির কাজ পাঠ্য বইয়ের 21 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটি
করে নিয়ে অঙ্কটি করো। তো স্কুল যখন খুলবে তখন এই অঙ্কটি করে আমাকে দেখাবে। আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।